রাসায়নিক শ্রেণী। এটা এই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারের একটা অংশ। এখানে আমরা কি করব, যে কতগুলো দেখো ধাতুকে আমরা পরপর লিখে দিয়েছি, আর তার সঙ্গে হাইড্রোজেন আছে একটা আলাদাভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে। এই যে ধাতুগুলো আছে এগুলোকে একটা শ্রেণীতে আমরা দেখো উপর থেকে নিচে অবধি একটা সাজানো আছে, নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। সেটা কি, এখানে যে হাইড্রোজেনের ইলেকট্রন বর্জনের বা ত্যাগ করার প্রবণতাকে শূন্য ধরে নিয়েছি, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে না এরকম ধরে নিয়েছি। ধরে নিয়ে বিভিন্ন ধাতুগুলোকে তাদের ইলেকট্রন বর্জনের প্রবণতা অনুযায়ী ক্রম হ্রাসমানভাবে আমরা যদি সাজাই, অর্থাৎ উপর থেকে যত নিচের দিকে যাব তত ইলেকট্রন বর্জনের প্রবণতা কমবে। এইভাবে সাজিয়ে আমরা যে শ্রেণী পাবো তাকে আমরা কি বলবো, তড়িৎ রাসায়নিক শ্রেণী। এবার এখানে তাহলে আমরা যদি ম্যাগনেসিয়াম সোডিয়ামের যদি তুলনা করি, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বর্জনের প্রবণতা কি হচ্ছে, ম্যাগনেসিয়ামের থেকে বেশি, আর সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জনের প্রবণতা কি হবে, কম। তাহলে উপরে যে থাকবে তার ইলেকট্রন বর্জনের প্রবণতা কি হবে, বেশি হবে। আর যত নিচের দিকে যাব তত ইলেকট্রন বর্জনের প্রবণতা কমতে থাকবে। সেই অনুযায়ী সব থেকে উপরে কি আছে, লিথিয়াম, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি, পিবি, হাইড্রোজেনকে শূন্য ধরে বলা হয়েছে। তার নিচে কপার, Hg। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম 3+ আর ধরো কপার 2+, এই দুটো আয়ন ধরলাম। কে ক্যাথোডে আগে মুক্ত হবে, ওই ধরো ক্যাথোডের 2-3টে আয়ন গেল, কে আগে মুক্ত হবে, সেই জাতীয় কোশ্চেনগুলো আমরা কীরকমভাবে করবো। এখানে দেখবো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কে কীরকমভাবে আছে, অ্যালুমিনিয়াম আর কপার। দেখবে অ্যালুমিনিয়াম উপরে আছে আর কপার কি হচ্ছে, নিচে আছে। তাহলে উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা ধীরে ধীরে কমছে। তাহলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা যার কমবে, শুধু এইটা মনে রাখবে, যত নিচের দিকে থাকবে তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম। তাহলে ও চাইবে সবসময় ওই ক্যাথোডে গিয়ে, ক্যাথোডে সে কি হিসেবে হবে, ক্যাটায়ন হিসেবে, অর্থাৎ কপার 2+ আর Al3+, যার ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম, অর্থাৎ নিচের দিকে শ্রেণীতে যে থাকবে সে সহজে গিয়ে ইলেকট্রন কি করবে, গ্রহণ করে সংশ্লিষ্ট পরমাণুতে পরিণত হবে। যেমন এখানে কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে নিচের দিকে কি আছে, কপার। তাহলে অ্যালুমিনিয়ামের আগে কি হবে, কপার গিয়ে ধাতব কপারে ইলেকট্রনে গ্রহণ করে পরিণত হবে। এই দুটো ইলেকট্রন নিয়ে নিলে তাহলে ধাতব কপারে পরিণত হয়ে যাবে। তাহলে ক্যাথোডে কপার আগে গিয়ে পৌঁছবে এবং গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। আজ আমরা তড়িৎ বিশ্লেষণের বেশ কিছু কোশ্চেন একটু আলোচনা করব। ধরো গাঢ় H2SO4, H2SO4 দু রকম হতে পারে, এক হচ্ছে গাঢ় আর একটা হচ্ছে লঘু। গাঢ় H2SO4 আর লঘু H2SO4 এই দুটোর মধ্যে একটা কথা মনে রাখবে, গাঢ় H2SO4 থেকে লঘু H2SO4 এর তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। কেন? লঘু H2SO4 হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে তার আয়নিত হওয়ার প্রবণতা বেশি হবে, সহজে আয়নায়ন ঘটবে, ফলে সহজে H2SO4 ভেঙে গিয়ে, লঘু H2SO ভেঙে গিয়ে H+ আর SO4 2- হবে। অর্থাৎ এ ভাঙলে দুটো H+ প্লাস SO4 2- সহজে ভাঙবে। আর গাঢ় H2SO4 সে ভাঙলে প্রথমে H+, তারপরে SO4- এইরকম ভাবে ভাঙবে। অর্থাৎ যে আয়নীয় বিয়োজন ঘটবে সেইটা কি হবে, লঘু H2SO4 এর ক্ষেত্রে বেশি। এই জন্য লঘু H2SO4 কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর গাঢ় H2SO4 হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে ঠিক আছে, এই কোশ্চেনটা বলবে। এরপরে আরেকটা কোশ্চেন ধরো, আমরা এই যে তড়িৎ প্রবাহ করার সময় এসি আর একটা হচ্ছে ডিসি, অল্টারনেট কারেন্ট আর হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, কোনটা ব্যবহার করি? এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের সময় ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করি। ডাইরেক্ট কারেন্ট কেন ব্যবহার করি? ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করলে একটা নির্দিষ্ট অভিমুখে তো এর তড়িৎ প্রবাহ ঘটবে ডাইরেক্ট কারেন্টে। অল্টারনেটে কি হবে, নির্দিষ্ট সময় অন্তর অভিমুখের পরিবর্তন হবে। তাহলে একটা নির্দিষ্ট অভিমুখে যখন তড়িৎ পরিবহন ঘটবে, অর্থাৎ এই ধরো ক্যাথোড আর এই ধরো অ্যানোড, তাহলে এখানে ক্যাটায়নগুলো যাচ্ছে, এখানে অ্যানায়নগুলো যাচ্ছে। যখনই অল্টারনেট কারেন্ট ব্যবহার করবো সঙ্গে সঙ্গে এর ক্যাথোড অ্যানোডের এই যে পরিবর্তনটা ঘটবে,
পরিবর্তন ঘটলে আয়নগুলো কোনো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারে সহজে গমন করতে পারবে না বা যেতে পারবে না। এই জন্য আমরা কী করি, এক্ষেত্রে অল্টারনেট কারেন্ট ব্যবহার করব না, ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করব। আবার ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করার ক্ষেত্রে যে খুব বেশি পরিমাণে ডাইরেক্ট, ক্ষেত্রে যখন ডাইরেক্ট কারেন্ট খুব বেশি করে ব্যবহার করব, সেক্ষেত্রে কি হবে, আমাদের আরেকটা জিনিস হতে পারে যে তড়িৎ লেপন যদি আমরা করতে চাই, তাহলে তড়িৎ লেপন সব জায়গায় সমানভাবে হবে না, কোনো জায়গায় বেশি আবার কোনো জায়গায় কম, এইরকমভাবে কম বেশি হয়ে যাবে। ওই জন্য কি হচ্ছে, আমরা যে কারেন্ট ব্যবহার করব সেটা ধীরে ধীরে ব্যবহার করব, মানে একেবারে যে বেশি পরিমাণে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে সে ব্যাপারটা নয়, কম মাত্রায় ব্যবহার করতে হবে বেশি সময় ধরে। এছাড়াও আজ আমরা আর কিছু কোশ্চেন, ধরো যেমন অ্যানোড মাঠ, আচ্ছা অ্যানোড মাঠটা আগের দিন বলা হয়ে গিয়েছিল, ওটা কোনো অসুবিধা হবে না আশা করি। এরপরে ধরো অ্যালুমিনার যে তড়িৎ বিশ্লেষণ করা হয়েছিল, অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময়, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সে ক্রায়োলাইট, ফ্লোস্পার আর অ্যালুমিনা, এই তিনটের মিশ্রণ নিয়েছিলাম না, Al2O3, তারপরে নিয়েছিলাম কি Na3Al(F6) আর নিয়েছিলাম কি ক্যালসিয়াম ক্লোরাইড, এই তিনটের মিক্সচার নিয়েছিলাম। আমরা কেন এই ক্রায়োলাইট আর ফ্লোস্পার এটা তড়িৎ নিষ্কাশন, এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে গেলে আমরা কেন ব্যবহার করব, যদি শুধু অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, সেক্ষেত্রে অ্যালুমিনা যে ভেঙে Al3+ আর O2- যে পরিণত হবে, তার জন্য যে তাপের প্রয়োজন হবে সেটা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় অ্যাপ্রক্স 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই তাপমাত্রায় আমাদের কি হবে, মানে সোজা কথা প্রচুর তাপের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে তাপের অপচয় হবে। আর অনেক ক্ষেত্রে তাপ শক্তির অপচয় বেশি এবং অনেক ক্ষেত্রে বিস্ফোরণ ব্যাপারটাও থেকে থাকে, তবে তাপ শক্তির অপচয়টা মেইন কারণ ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে। এছাড়াও ওটা গেল। এবার যদি আমরা এই তিনটেকে একসঙ্গে মেশানো হলে দেখা যাবে এই মিশ্রণের ক্ষেত্রে অ্যালুমিনার গলনাঙ্কটা তখন নেমে আসে প্রায় 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম গলনাঙ্ক ছিল এটা 2000 থেকে প্রায় 2050, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড এর গলনাঙ্ক, শুধু অ্যালুমিনিয়াম 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, একদম পারফেক্ট যদি 2050 ডিগ্রি। কিন্তু যদি ক্রায়োলাইট ফ্লোস্পার মেশানো হয়, এই মিশ্রণের গলনাঙ্কটা তখন 900 থেকে 950-তে নেমে আসে। এই নেমে আসার ফলে তাপশক্তির অপচয় কম হবে আর তড়িৎ বিশ্লেষণ আরো ভালো মাত্রায় হবে, এই জন্য ক্রায়োলাইট ফ্লোস্পার এক্ষেত্রে মেশানো হয়। এরপরে ধরো আচ্ছা সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা যদি কঠিন অবস্থায় থাকে, NaCl কঠিন অবস্থায় থাকলে এর তড়িৎ পরিবহন করে না, এ কখন করবে, গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকলে তড়িৎ পরিবহন করে। কেন, NaCl যদি কঠিন অবস্থায় থাকে, এ তখন কি হচ্ছে, কঠিন অবস্থায় বিপরীতধর্মী আয়নগুলো তীব্র তড়িৎাকর্ষণ বলে যুক্ত থাকে, ফলে ওরা কখনোই আয়ন তৈরি করতে পারে না যখন কঠিন অবস্থায় থাকে। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকলে এরা কি হয়, আয়নিত হয়ে যায়, Na+Cl- এই অবস্থা আয়নিত হয়ে পৃথক অবস্থায় পাওয়া যায়। কিন্তু এই NaCl যখন কঠিন অবস্থায় এমনি থাকে, তখন এর ক্ষেত্রে এইরকম আয়ন আলাদা করে থাকে না, এই কেলাস গঠনে এরা পরস্পর তীব্রভাবে যুক্ত থাকে, ফলে পৃথকভাবে আয়ন পায় না। এই জন্য তড়িৎ বিশ্লেষণ এর ক্ষেত্রে হয় না, গলিত বা দ্রবীভূত অবস্থায় হয়, শুধু কঠিন অবস্থায় হয় না। এছাড়া আরো কিছু কোশ্চেন দাও। আচ্ছা আরেকটা ধরো, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করব, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে তাহলে ক্যাথোডে আমরা কেন সোডিয়াম ধাতু পাবো না, তাহলে NaCl তো Na+ আর Cl-, ক্যাথোডে সোডিয়াম পাবে, অ্যানোডে ক্লোরিন পাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু না, ক্যাথোডে আমরা এক্ষেত্রে সোডিয়াম পাই না। কেন পাই না, তবে NaCl এর এখানে হচ্ছে জলীয় দ্রবণ, তাহলে NaCl ভাঙবে কিরকম, Na+ Cl-, আর জলীয় দ্রবণ মানে জল আছে, সে ভাঙবে কি H+
OH মাইনাস। তাহলে ক্যাথোডে কি যাবে, Na আর H দুটো যাবে। একটু আগে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বলা হয়েছিল যত নিচের দিকে যাবে থাকবে সে তত ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচে কি আছে, হাইড্রোজেন। তাহলে ক্যাথোডে আগে কি যাবে, হাইড্রোজেন যাবে। ওই জন্য হাইড্রোজেন চলে যায় বলে কখনোই আমরা সোডিয়াম ধাতুকে আর ক্যাথোডে পাচ্ছি না, তার পরিবর্তে হাইড্রোজেন গ্যাস এক্ষেত্রে উৎপন্ন হয়। আমরা আজ এই প্রশ্নটা এখন আলোচনা করছি। সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবাহী, কিন্তু সমস্ত তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। এবার এখানে দেখো, ধরো H2SO4, লুবে H2SO4, তারপরে NaCl এর জলীয় দ্রবণ, এইগুলোর ভেতর দিয়ে কি হচ্ছে, তড়িৎ কি হবে, এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এর ভেতর দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। এরা কিভাবে করে, এরা কি হচ্ছে আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করে। তাহলে এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং পরিবাহী। আবার দেখো Fe, কপার বা গ্রাফাইট, এই যে এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন দ্বারা পরিবহন হয়, তড়িৎ পরিবহন। আর এদের উপরেরটা কি আছে, আয়ন দ্বারা তড়িৎ পরিবহন হয়। তাহলে এরা কি তড়িৎ বিশ্লেষ্য, Fe, কপার বা গ্রাফাইট যে বলা হলো, না এরা তো তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু এরা পরিবাহী। আবার এরা এই যে উপরেরগুলো, এরা পরিবাহী আবার তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই কথাটার মাধ্যমে কি বোঝা গেল, এই ধরনেরটা বা এগুলো মানে টোটাল সবটাই এরা কি হচ্ছে পরিবাহী, কিন্তু এই পরিবাহীর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য সব হবে না। যারা আয়ন তৈরি করে তড়িৎ পরিবহন করে তারাই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য, আর সবাই পরিবাহী। আর এই নিচেরগুলো কি হচ্ছে, মুক্ত ইলেকট্রনের দ্বারা তড়িৎ পরিবহন করে। ওই জন্য সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবাহী। এই এত তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যেগুলো বলা হচ্ছে এগুলো সব তড়িৎ পরিবাহী। কিন্তু সমস্ত তড়িৎ পরিবাহী, সমস্ত তড়িৎ পরিবাহী বলতে এটা এই যে Fe, কপার বা তোমার হচ্ছে এখানে গ্রাফাইট বলছিলাম, এগুলোর ভেতর দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, কিন্তু এরা তড়িৎ বিশ্লেষিত হয় না। এই জন্য তড়িৎ পরিবাহী হলেও এরা তড়িৎ বিশ্লেষ্য নয়। আশা করি বোঝা গেল। এছাড়া এখানে আমরা আরো কয়েকটা জিনিস পড়বো, যেমন ধরো, আচ্ছা তোমরা একটু পার্থক্য কয়েকটা করে রাখবে, তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর পরিবাহী, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের মধ্যে পার্থক্যগুলো একটু করবে। গ্যালভানীয় কোষ, এক্ষেত্রে যে ইলেকট্রন প্রবাহটা হয়, ইলেকট্রনের প্রবাহটা হবে তোমার অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। ইলেকট্রনের প্রবাহ হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। আর এর ক্ষেত্রে গ্যালভানীয় কোষের ক্ষেত্রে বিদ্যুতের প্রবাহটা যেটা হবে, সেটা হবে, বিদ্যুতের প্রবাহটা পুরো উল্টো দিকে হবে। বিদ্যুতের প্রবাহটা হবে ক্যাথোড থেকে অ্যানোড দিকে। তাহলে গ্যালভানীয় কোষে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে তোমার অ্যানোড থেকে ক্যাথোড, আর বিদ্যুতের প্রবাহটা কোন দিকে হবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এটা একটু মনে রাখবে। আর ব্লিস্টার কপার কি, ধাতুর নিষ্কাশনের ক্ষেত্রে এই যে কপার ধাতু নিষ্কাশন করা হয়, কপার ধাতু নিষ্কাশনের সময় এই যে ধাতুর বিগলন প্রক্রিয়া করা হয়, বিগলন প্রক্রিয়ায় দেখা যায় যে এই কপার
কপারের ক্ষেত্রে দেখা যায় এর ভেতরে কিছু ফোস্কা মতো তৈরি হয়, যার ভেতরে কিছু ইমপিউরিটিস থাকে। এই ফোস্কার কারণ হচ্ছে ইমপিউরিটিসের জন্য, মানে অশুদ্ধির জন্য, ফলে কিছুটা ফোস্কা পড়ার মতো সারফেসটা থাকে। এই যে ফোস্কা পড়ার মতো অবস্থা থাকে একে বলা হয় ব্লিস্টার কপার। আর ব্লিস্টার কপারের মধ্যে কপারের পরিমাণ, ব্লিস্টার কপারে কপারের পরিমাণ থাকে প্রায় 99.5% পর্যন্ত, 99.5% ব্লিস্টার কপার। আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে বিশুদ্ধ কপার পাওয়া যায় সেটা হচ্ছে 99.9% পর্যন্ত। তাহলে ব্লিস্টার কপারে কপারের পরিমাণটা 99.5, আর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যখন কপার আমরা একদম পাচ্ছি তখন শেষ যে কপারটা পেলাম সেটা পিউরিফাই অবস্থা যত পাচ্ছি সেটা হচ্ছে 99.9%। এছাড়াও এখানে যেটা আছে ধরো আরও একটা জিনিস, ওই কয়েকটা তরল থাকা অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না সাধারণ উষ্ণতায়, যেমন হচ্ছে জল আর বেঞ্জিন, এরা তরল থাকলেও সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। আর কপার 2+, আর ধরো সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, এই তিনটে আয়ন ধরলে কে প্রথমে ক্যাথোডে গিয়ে মুক্ত হবে, সেই তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখবে সব থেকে নিচে যে থাকছে সে প্রথমে ক্যাথোডে গিয়ে মুক্ত হবে, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, কপার 2+ হবে। আর ইলেকট্রোলাইটিক গ্যাস, ইলেকট্রোলাইটিক গ্যাস হচ্ছে যে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় হাইড্রোজেন আর অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে যে অক্সিজেন পাচ্ছিলাম, এই ক্যাথোডে আর অ্যানোডে যে উৎপন্ন গ্যাসকে বলা হয় ইলেকট্রোলাইটিক গ্যাস, এটা একটু জানবে। আর তরল ধাতু যে তড়িৎ পরিবহন করে সে উদাহরণ কি, পারদ। এছাড়া হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে সমযোজী পদার্থ হয়েও এর জলীয় দ্রবণ কি হবে, তড়িৎ পরিবহন করে। আর হচ্ছে বিশুদ্ধ জল, জল হচ্ছে কি একটা সমযোজী যৌগ, কিন্তু তার মানে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন প্রায় করে না, খুব সামান্য, মানে প্রায় তড়িৎ পরিবহন করে না বললেই চলে, কিন্তু এতে সামান্য পরিমাণ অ্যাসিড মেশালে অ্যাসিড কি করে, জলেকে H+ আর OH- এ ভেঙে দেয়, আর জল তখন H2O আরেকটা H+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, H3O+ আকারে থাকে, H3O+ আকারে থাকে।